প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে পড়াতে চলেছি লেখক রাজশেখর বসুর প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান। তো বাংলা ভাষায় বিজ্ঞান মানে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, বাংলা ভাষায় সায়েন্সের বই। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা ভাষায় কি বিজ্ঞান চর্চা করা হয় না? এখন হয়তো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা হয়, কিন্তু অনেক আগে, অর্থাৎ লেখক যে সময়ে এই প্রবন্ধ লিখেছেন রাজশেখর বসু, তো সেই সময়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা যেত না, বা গেলেও যত সামান্য সেইভাবে বলার মতো হতো না, বা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার ক্ষেত্রে প্রচণ্ড প্রতিবন্ধকতা ছিল, যার জন্য বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটা সহজবোধ্য হতো না। তো যাই হোক, তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে কি কি উপায় অবলম্বন করতে হবে, বা বাংলা ভাষায় বিজ্ঞান অর্থাৎ বাঙালিরা ঠিকঠাকভাবে যাতে বিজ্ঞান চর্চা করতে পারে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারে, তো সেক্ষেত্রে কী কী উপায় অবলম্বন করা যেতে পারে, কীভাবে কোন কোন প্রতিবন্ধকতা এসে হাজির হয়, এই সমস্ত বিস্তারিত আলোচনা লেখক রাজশেখর বসু এই প্রবন্ধে করেছেন। তিনি একাধারে যেমন বলেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কী কী, এবং সেই প্রতিবন্ধকতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা যেতে পারে তার উপায়ও তিনি কিন্তু এই প্রবন্ধে বলতে দিয়েছেন। তো যাই হোক, রাজশেখর বসু হচ্ছেন, তার জন্মবৃত্তান্তটা আমরা একটু জানব, যদিও জন্মবৃত্তান্ত তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু প্রত্যেকটা প্রবন্ধ হোক বা গল্প হোক বা কবিতা হোক, যাই হোক না কেন, তার লেখক বা কবি পরিচিতিটা আমরা যদি একটু জানি, তাহলে আমরা কি বলবো, আমরা হচ্ছে তার ওই যে গল্প বা প্রবন্ধ বা কবিতা, তার ভাববস্তু বুঝতে আমাদের সহজসাধ্য হবে, অনেকটাই সহজসাধ্য হবে। কেননা তার জীবন, তার জীবিকা, এই সম্বন্ধে যদি আমরা বিস্তারিত জানতে পারি, তো আমরা দেখতে পাবো সেই নির্দিষ্ট গল্পে বা প্রবন্ধে লেখকের একটা ছায়াপাত ঘটেছে, অর্থাৎ তার মন মানসিকতার প্রভাব তার গল্পে বা উপন্যাসে বা প্রবন্ধে পড়বে, এবং আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানেও আমরা দেখব রাজশেখর বসু 1880 সালে জন্মগ্রহণ করেন। 1880 সালে জন্মগ্রহণ করেন। তোমাদের বইয়ের লাস্টের দিকে এর পরিচিতি দেওয়া রয়েছে, লেখক পরিচিতি দেওয়া আছে, মানে এই প্রবন্ধেরই লাস্টের দিকে 1880 খ্রিস্টাব্দে তার জন্ম হয় বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া নামক একটা গ্রামে। তাহলে এবার আমাদের জানতে হবে যে পূর্ব বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামটা কোথায় না, বামুনপাড়া গ্রামটা হচ্ছে শক্তিগড় বলে যে একটা জায়গা আছে সেইখানে। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, আমরা সবাই জানি। সেই শক্তিগড়ের কাছাকাছি, খুবই কাছাকাছি একটা গ্রাম হচ্ছে এই বামুনপাড়া। এই বামুনপাড়াতে তার জন্ম মাতুলালয়ে মানে মামার বাড়িতে। আর আমরা জানি যে মারা বেশিরভাগ সময়ে সন্তান প্রসব করতে মামার বাড়িতেই যান। বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে তো এটা মানে কি বলবো, মানে বেশিরভাগই জনা, মানে ম্যাক্সিমাম জনাই প্রথম সন্তান তার বাবার বাড়িতে প্রসব করেন, বা বাবার বাড়ির সংলগ্ন কোনো একটা জায়গায় প্রসব করেন। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে তার যেটা মানে বাড়ি, মাতুলালয়তে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাড়ি হচ্ছে তার নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছাকাছি বীরনগরের ওলা বলে একটা গ্রামে। ওলা
বীরগ্রামের উলা বলে একটা গ্রামে তার জন্ম। হস্যুলা একার উলা, উলা বা ওলা বলা যেতে পারে, উলা গ্রামে তার জন্ম। তো তিনি জন্ম ঠিক না, তার ওখানে হচ্ছে তার বাড়ি, নদিয়া জেলার বিননগরের উলা গ্রামে তার হচ্ছে বাড়ি, কিন্তু তার জন্ম হচ্ছে বললাম পূর্ব বর্ধমান জেলার বামনপাড়া গ্রামে, যেটা শক্তিগড়ের কাছে পড়ছে। আর রাজশেখর বসু তার শৈশবটা কিন্তু কেটেছে বিহার রাজ্যের দ্বারভাঙা বলে একটা জায়গাতে, যেখানে তার বাবা চাকরি সূত্রে ছিলেন, এবং সেখানেই তার জীবনের বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। স্বাভাবিকভাবেই তার রাজশেখর বসু বাংলা চেয়েও তাই হিন্দিতে বেশি পারদর্শী হয়ে উঠেছিলেন। তো যাই হোক, পরবর্তী সময়ে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি আমাদের বিখ্যাত একজন বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, যাকে বলা হয় পিসি রয়, সেই পিসি রয়ের যে একটা কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামক একটা যে সংস্থা, সেই কোম্পানিতে তিনি রসায়নবিদ হিসাবে কাজ করেন, এবং আমৃত্যুকাল পর্যন্ত তিনি ওই কোম্পানির উপদেষ্টা হিসাবে ছিলেন। তাহলে এবার আমরা যোগসূত্র স্থাপন করতে পারবো যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা নিয়ে তার এত মাথা ব্যথা হয়ে উঠলো কেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করা যায় কি যায় না, এই ব্যাপারে তিনি এত ভাবিতে কেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে তিনি কী করেছেন, স্বনামধন্য যিনি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, তার ওই বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান নিয়ে কাজ করার যে একটা সংস্থা, যেটা বললাম বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, সেখানে তিনি কাজ করেছেন। এবং তিনি তো কাজ করতে গিয়ে দেখেছেন যে বাঙালিদের ক্ষেত্রে বিজ্ঞান চর্চার বা বিজ্ঞান সাধনার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা হতে পারে, সেই সমস্ত প্রতিবন্ধকতা সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন। তার মানে কি, জীবন চুয়ানো অভিজ্ঞতা থেকে তিনি এই প্রবন্ধ লিখেছেন আমরা বলতে পারি। আর একটা কি কথা, যে রাজশেখর বসু তার একটা ছদ্মনাম হচ্ছে পরশুরাম, সেই পরশুরাম ছদ্মনাম নিয়ে তিনি বেশ কিছু ব্যঙ্গাত্মক লেখা লিখেছেন। যেমন তোমার হচ্ছে শ্রী সিদ্ধেশ্বর লিমিটেড, গড্ডালিকা প্রবাহ, হনুমানের স্বপ্ন, কজ্জলি ইত্যাদি, যেগুলো তাকে বাংলা সাহিত্যে প্রভূত খ্যাতি এনে দিয়েছিল। আর বাংলা ভাষায় যে এই ব্যঙ্গাত্মক লেখা, সেই লেখার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার, এত সুন্দর তিনি লিখেছেন। তো আমরা এবার প্রবন্ধটার লাইন বাই লাইন আমরা পড়ব এবার। তো প্রথমেই আমরা দেখছি, তিনি বলেছেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। তাহলে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। তাহলে বিজ্ঞান সম্বন্ধীয় বই যে সমস্ত পাঠকদের জন্য লেখা হচ্ছে, সেই সমস্ত পাঠকদেরকে তিনি দুটো ভাগে ভাগ করছেন। প্রথম ভাগে কারা পড়ছে? প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে প্রথম দল যাদের জন্য বাংলাতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখা হচ্ছে, তাদের মধ্যে প্রথম শ্রেণীর পাঠক হচ্ছে তারা যারা ইংরেজি জানে না বা জানলেও খুবই কম জানে।
এই শ্রেণীর পাঠকদের মধ্যে কারা পড়ছে? অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। দ্বিতীয় হচ্ছে সেই শ্রেণী যারা কিন্তু ইংরেজিটা জানে এবং ইংরেজি জানলেও ইংরেজি ভাষায় ইংরেজি জানে এবং ইংরেজি ভাষাতে অল্প অধিক বিজ্ঞান পড়েছে। অল্পাধিক মানে কি? অল্প যোগ অধিক, মানে অল্প বিস্তর বিজ্ঞান তারা কিন্তু পড়েছে। এই দুটো শ্রেণীর পাঠক রয়েছে। এদের জন্য বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় এবং এদেরকে দুটো শ্রেণীতে লেখক ভাগ করেছেন। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। তাহলে প্রথম শ্রেণীর পাঠক কারা? না যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, এবং তাদের সঙ্গে পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। কেননা বিজ্ঞান তো সবসময় আগে সবসময় তো বিজ্ঞান ইংরেজিতেই লেখা হতো। বিজ্ঞান যে বাংলা ভাষাতেও চর্চা করা যায় এই ধারণা মানে দুষ্কর ছিল আর কি। গুটিকত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। তাহলে প্রথম শ্রেণীর পাঠক যাদের জন্য এখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ব্যাপারটা আসছে, তো তারা হচ্ছে তাদের সাথে যেহেতু বিজ্ঞানের পূর্ব পরিচয় নেই, অর্থাৎ তারা বাংলা ভাষা তো জানে কিন্তু ইংরেজি ভাষা জানে না। ইংরেজি ভাষাতে যেহেতু বিজ্ঞান লেখা হয়েছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু মানে জানে না, ওই বিজ্ঞানের সঙ্গে তাদের কোনো পূর্ব পরিচয় তাদের কিন্তু নেই, আগের থেকে কোনো পরিচয় তাদের নেই। তবে গুটিকত ইংরেজি তারা কিন্তু ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। আচ্ছা, পারিভাষিক শব্দ মানে পরিভাষা সম্বন্ধীয়। তাহলে পরিভাষাটা কি? না, পরিভাষা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। মানে যে ফিল্ডে থাকে, ডাক্তার, আমরা কথায় কথায় বলি যে ডাক্তারি পরিভাষায় এটাকে এই বলা হয়। অর্থাৎ ডাক্তারদের নিজস্ব কিছু টার্ম, নিজস্ব কিছু শব্দগুচ্ছ রয়েছে যার মাধ্যমে তারা তাদের ব্যাপারটাকে বুঝিয়ে বলে, যেটা সাধারণ মানুষ কিন্তু অন্য নামে জানে। অর্থাৎ পরিভাষা হচ্ছে এমন একটা জিনিস যেটার কিন্তু দুটো অর্থ থাকে। একটা স্পেসিফিক সেই ক্ষেত্রের লোকেরা জানে, আর সাধারণ মানুষ সেটা অন্য নামে হয়তো জানে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। কিছু কিছু ডাক্তারি পরিভাষাও যেমন আমরা জানি, তেমনি কিছু কিছু ইংরেজি পারিভাষিক শব্দ এই প্রথম শ্রেণীর পাঠকরা কিন্তু শিখেছে। যেমন যেগুলো মানে অতি নগণ্য আর কি, মানে একদম পাতি শব্দ যেগুলো বলা হয়, পাতি শব্দ বিজ্ঞানের ক্ষেত্রে, সেই সব শব্দগুলো কিন্তু সাধারণ মানুষরা জানে। যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এবার দেখো, টাইফয়েড সবাই জানে, টাইফয়েড একটা জ্বরের নাম, আয়োডিন একটা মৌলের নাম, মোটর হচ্ছে তোমার যন্ত্রচালিত, তোমার হচ্ছে যে মানে যন্ত্র বলা যেতে পারে আর কি, মোটর গাড়ি আমরা বলি না, তাহলে মোটর। ক্রোটন কি? ক্রোটন হচ্ছে একটা ছোট এক ধরনের শাকজাতীয় একটা জিনিস, গাছ। তো জেব্রা তো ওই যে মানে ঘোড়ার মতো দেখতে, অনেকটা গায়ে ডোরা কাটা দাগ থাকে, আমরা তো পড়েছি ছোটোবেলাতে জেব্রার কথা। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কব্বর উবে যায়। তাহলে যেগুলো তোমার হচ্ছে স্থূল তথ্য, সেই স্থূল তথ্য একদম সূক্ষ্ম নয় কিন্তু, মানে একদম স্পেসিফিক ব্যাপারগুলো প্রথম শ্রেণীর পাঠকরা জানে না। কিন্তু যেগুলো মোটা কথা, যেগুলো মানে একদম সাধারণ কথা, সাধারণ তথ্য, সেইগুলো কিন্তু প্রথম শ্রেণীর পাঠকদের জানা রয়েছে। প্রথম শ্রেণীর পাঠক কারা? না যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, তারাও কিন্তু একদম পাতি যে শব্দগুলো বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো কিন্তু তাদের অজানা নয়, তারা জানে। এবং কিছু কিছু বিষয়, যেমন জল আর কব্বর উবে যায়,
পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়, এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। তাহলে কী হচ্ছে, এই শ্রেণীর পাঠকরা তাদের সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, ইংরেজি ভাষার প্রভাব থেকে তারা মুক্ত। ইংরেজি ভাষা তারা জানে না, ইংরেজি ভাষার প্রভাব তাদের মধ্যে নেই, সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। অর্থাৎ নতুন করে তারা যদি বাংলা পরিভাষা আয়ত্ত করতে তারা পারবে, কারণ নতুন করে তারা শিখছে, তারা কিছুই জানে না, নতুন করে শিখছে, একদম বিগিনার। হ্যাঁ, তাহলে শুরুতে তারা নতুন করে ভালোভাবে আবার ওই সমস্ত পরিভাষাগুলো তারা বাংলাতে, বাংলাতে যে ডাক্তারি পরিভাষা বা বিজ্ঞানের পরিভাষা সেগুলো তারা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। তারা অনায়াসে শিখতে পারবে, তাদের পক্ষে বরং সহজসাধ্য হবে। হ্যাঁ, মানে দোটানা থাকবে না আর কি, যে ইংরাজিতে এটাকে এই, বাংলায় এটা এরকম যে দোটানা সেটা থাকবে না। এই জন্য কেননা তারা প্রথম থেকেই বাংলাতে তারা নতুন করে, মানে তারা যেহেতু কিছু জানে না, নতুন করে তারা শিখছে, সুতরাং তাদের মধ্যে আগের প্রভাবটা এসে এই নতুন শেখাটাকে গুলিয়ে দিতে পারবে না, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে বলা হচ্ছে। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। লেখককে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এর মানে বুঝতে বাধা হয়নি। অর্থাৎ তিনি বাংলাতে পড়েছেন, বাংলার জ্যামিতি ব্রহ্মমোহন মল্লিকের লেখা, সেই জ্যামিতি বই তিনি পড়েছেন। সেখানে একদম প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে যে একটা নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে, এই মানে বুঝতে তার অসুবিধা হয়নি, কারোরই অসুবিধা হওয়ার কথা নয় যারা বাংলা নিয়ে পড়েছে, মানে বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। বাংলা ভাষা নিয়েই পড়াশোনা, হ্যাঁ, যে ইংরাজির প্রভাব এরম কিছু ব্যাপার নেই, তাই ভাষাগত বিরোধী সংস্কার ছিল না বলে কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতিরই ইংরেজি টার্ম হচ্ছে, ইংরেজি পরিভাষা হচ্ছে জিওমেট্রি, তাহলে জিওমেট্রি যারা পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। তারা তো এটা তো বুঝতে পারবে না, একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এটা কি তারা বুঝতে পারবে না, সুশ্রাব্য ঠেকবে না। আবার উল্টোটাও সত্য যে বাংলা মিডিয়ামের বা বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা তারা জিওমেট্রি কথাটাই মানে বুঝবে না, জিওমেট্রি মানে যে জ্যামিতি সেটাই বুঝবে না। যাই হোক, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। যে আজন্ম কাল ধরে ওই দড়ি দেওয়া প্যান্ট, হাফ প্যান্ট বা পাজামা টাইপের প্যান্ট, ইজার তাকে বলা হয়, সেটা পড়েছে, তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। আমাদের সরকার ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। তাহলে আমাদের সরকার বলতে এখানে ইংরেজ সরকারের কথাই স্বাভাবিকভাবে বলা হয়েছে। তো সেই ইংরেজ সরকার কী করছে, রাজকার্যে মানে শাসন কার্যে কী করছে, দেশি পরিভাষা চালাচ্ছে, তাদের দেশীয় পরিভাষা অর্থাৎ ইংরাজি টার্ম ব্যবহার করছে, তাতে অনেকে মুশকিলে পড়ছেন আমাদের বাঙালিরা, কারণ তাদের নতুন করে আবার ওই সমস্ত শব্দগুলো শিখতে হচ্ছে। আজকে এই পর্যন্তই, আবার আমরা পরের পর্বে বাকিটুকু আলোচনা করব। ধন্যবাদ সকলকে।